ও রক্ত সংবহন পড়ার আগে আমাদেরকে কিছু প্রিলিমিনারি কনসেপ্ট জানতে হবে। তো 1 নাম্বার কনসেপ্টটা হচ্ছে ভাইয়া ধমনী। এই কালারটা দেখা যাচ্ছে না। আচ্ছা দেখো ভাইয়া, ফার্স্ট অন হচ্ছে কি বলতো, ধমনী, আর সেকেন্ড অন হচ্ছে শিরা। একদম খাঁটি বাংলা ভাষায় হচ্ছে আমরা আগে বোঝার চেষ্টা করি যে এই দুইটা জিনিস আসলে কি। আমি যদি তোমার মুখটাকে এরকম বন্ধ করে দিই, ঠিক আছে, নাক এবং মুখটাকে আমি যদি হাত দিয়ে চেপে ধরি, তুমি আমাকে কি বলবা? যে ভাইয়া ছেড়ে দেন, দম বন্ধ হয়ে আসছে। কি বলবা? যে ভাইয়া ছেড়ে দেন, দম বন্ধ হয়ে আসছে। তাহলে দমটা কেন বন্ধ হচ্ছে? কারণ তোমার অক্সিজেন সাপ্লাই হচ্ছে না। কি বলছি বলো তো? তোমার অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, এই কারণে তোমার দমটা কি বন্ধ হয়ে আসছে। তাহলে আমি যদি তোমার মুখ আর নাক হচ্ছে একসাথে চেপে ধরি, শরীরে অক্সিজেন সাপ্লাইটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে গেলে আলটিমেটলি কি হয়? যে দম, আমরা বলে থাকি যে দম বন্ধ হয়ে আসছে। তো আমি যদি তোমাদেরকে ধরি, তোমরা বলবা যে কি ভাইয়া ছেড়ে দেন, দম বন্ধ হয়ে আসতেছে। তো সেখান থেকে মনে রাখবা, এই যে দম বন্ধ হয়ে আসতেছে কিসের কারণে? অক্সিজেনের কারণে। তো সেখান থেকে মনে রাখবো আমরা, ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। ধমনীর কাজ হচ্ছে কি? অক্সিজেন পরিবহন করা। ধমনীর কাজ হচ্ছে কি? অক্সিজেন পরিবহন করা। তারপরে শিরার কাজ দেখো, তাহলে ধমনী যদি অক্সিজেন পরিবহন করে, তাহলে শিরার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন করবে। ঠিক আছে, যে ধমনী যদি অক্সিজেন পরিবহন করে, তাহলে শিরা হচ্ছে কি পরিবহন করবে বলতো? কার্বন ডাই অক্সাইড পরিবহন করবে। এটা হচ্ছে একটা বেসিক জিনিস, যে সকল সাধারণ ধমনী অক্সিজেন, সকল সাধারণ শিরা হচ্ছে কি বলতো? তোমার কার্বন ডাই অক্সাইড পরিবহন করবে। তো এখানে কিছু প্রিলিমিনারি পার্থক্য দেওয়া আছে, যে ধমনীগুলো হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের কৈশিক জালিকায় সমাপ্ত হয়, আর শিরাগুলো কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে সমাপ্ত হয়। সো আমরা এই পার্থক্যটা একটু পড়ার হচ্ছে চেষ্টা করব। এরপরে আসো যে হৃৎপিণ্ড নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, আসলে খেয়াল করো যে হৃৎপিণ্ডের অবস্থানটা কোথায়। যে আমাদের যে কশেরুকা আছে, আমরা পড়ছি না সার্ভাইকাল, থোরাসিক। তোমাদেরকে এখনো পড়াই নাই, নেক্সটে এই চ্যাপ্টার আর কি। তো সার্ভাইকাল কশেরুকা, তারপরে হচ্ছে কি থোরাসিক, তাই না? তো এই যে সার্ভাইকাল, তারপরে হচ্ছে যে থোরাসিক, যে হচ্ছে পরশুকা, যাদেরকে হচ্ছে আমরা বলে থাকি। তো এই যে পরশুকাগুলো আছে, কশেরুকা তো এখানে থাকে, আর সামনে যেগুলো থাকে এগুলো পরশুকা। তো এই যে থোরাসিক মানে হচ্ছে বক্ষ, এখানে যে 5 নাম্বার থেকে যে 8 নাম্বার, 5 থেকে 8 থোরাসিক কশেরুকার সংখ্যা হচ্ছে, থোরাসিক পরশুকা, এদের সংখ্যা হচ্ছে কি বলতো? না ঠিকই তো আছে, ব্যাস লাগাচ্ছি কেন? ঠিকই তো আছে, কশেরুকাই তো। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। সামনে যেগুলো থাকে, এই যেগুলো পাজরে যেগুলো থাকে, এদেরকে বলা হয় পরশুকা, আর এই পিছনে যেগুলো থাকে এদেরকে বলা হয় কশেরুকা। তো কশেরুকা হচ্ছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, ঠিক আছে, এরা হচ্ছে তোমার কশেরুকা। তো সেটার মধ্যে একটা টাইপ হচ্ছে বক্ষ কশেরুকা, এটাকে থোরাসিক কশেরুকা বলা হয়। পিঠ বরাবর অবস্থান করে, থোরাসিক কশেরুকা বলা হয়। এই যে থোরাসিক কশেরুকার সংখ্যা হচ্ছে 12টা, বুঝতে পারছো? থোরাসিক কশেরুকার সংখ্যা যে 12টা, তার 5 থেকে 8 নম্বর বরাবর যারা আছে, সেটার ফুসফুসের মধ্যস্থলে হৃৎপিণ্ডটি সামান্য বাম দিকে হেলানো অবস্থায় অবস্থান করে। হৃৎপিণ্ড বামে অবস্থান করে। তবে পৃথিবীতে একটা রেয়ার কেস আছে, অনেক সময় হৃৎপিণ্ডটা হচ্ছে ডানে অবস্থান করে। এটা খুবই রেয়ার একটা কেস আর কি। ওকে, তারপরে দেখো হৃৎপিণ্ডের আবরণটা কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের 2টা লেয়ার। ওই যে আমরা সহজভাবে মনে রাখবো, ভিতরেরটা ভিসেরাল, বাইরেরটা কি? প্যারাইটাল। আর এই প্যারাইটাল আর ভিসেরাল দুইটার মাঝে একটা লিকুইড থাকে, নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড বা হচ্ছে তরল। তো এদের কাজ হচ্ছে তাপ, চাপ এবং ঘর্ষণ থেকে রক্ষা করা। ফার্মা নলেজ আসতে দেরি আছে, ফার্মা নলেজ মেডিকেল ভর্তি পরীক্ষার পর। তো দেখো পেরিকার্ডিয়াল বা তরল ফ্লুইড হচ্ছে তাপ, চাপ, ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। নেক্সট কোর্স আসতে আমাদের আরো অনেক দেরি আছে, ঠিক আছে? তো হচ্ছে রক্ষা করে। তারপরে দেখো প্রাচীর।
তো প্রাচীর গঠনকারী পেশি কোনগুলো? কার্ডিয়াক পেশি। হৃৎপিণ্ডের যে প্রাচীর গঠন করে কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক পেশির তিনটা লেয়ার, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং হচ্ছে কি বলতো এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তো এপিকার্ডিয়ামের কাজ হচ্ছে এখানে চর্বি লেগে থাকে, মায়োকার্ডিয়ামের কাজ হচ্ছে সংকোচন প্রসারণে সাহায্য করে, আর এন্ডোকার্ডিয়ামের কাজ হচ্ছে কপাটিকা। আমরা পড়ে আসছি, রুই মাছ পড়ানোর সময় বলছিলাম যে রুই মাছের কপাটিকা 3টা, মানুষের দেহে কপাটিকা কয়টা? 6টা। তো এই যে 6টা কপাটিকা, এটা কোন লেয়ার থেকে গঠিত হয়? এন্ডোকার্ডিয়াম লেয়ার থেকে হচ্ছে কপাটিকা গুলো গঠিত হচ্ছে। আর সংখ্যা হচ্ছে কি, দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, ওজন পুরুষে এত, স্ত্রীতে এত। এই তথ্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এবার আমরা যে জিনিসটা নিয়ে পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে টোটাল সার্কুলেশনটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। হৃৎপিণ্ডের যে টোটাল সার্কুলেশনটা হচ্ছে আমরা সেইটা একটু দেখার চেষ্টা করব। খেয়াল করো, এরকম করে তোমরা হচ্ছে একটা বক্স হৃৎপিণ্ড আঁকো আর কি, ঠিক আছে? আমি ঠিক যেরকম আঁকছি এরকম হচ্ছে একটা বক্স হৃৎপিণ্ড আঁকো। ওকে, খেয়াল করো, এটা হচ্ছে একটা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ? 4টা। তো আমরা মনে রাখবো কিভাবে? ওপরে বা আগে যারা থাকবে তাদেরকে আমরা বলবো অলিন্দ, ঠিক আছে? যাহাই অলিন্দ তাহাই অ্যাট্রিয়াম। অলিন্দ অ্যাট্রিয়াম, অলিন্দ অ্যাট্রিয়াম। কোথায় থাকবে? আগে। কোথায় থাকবে? আগে। অ্যাট্রিয়াম আগে থাকবে। তার মানে উপরের প্রকোষ্ঠ দুটোকে আমরা বলতেছি কি? অ্যাট্রিয়াম। তাহলে এইটাকে যদি আমরা নাম দেই, এইটার নাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এইটার নাম হচ্ছে তোমার লেফট অ্যাট্রিয়াম। আর নিলয় নিচে থাকবে। কি বলছি বলো তো? নিলয় নিচে থাকবে, নিলয় নিচে। যাহাই নিলয় তাহাই ভেন্ট্রিকল, যাহাই নিলয় তাহাই হচ্ছে কি? ভেন্ট্রিকল। তাহলে এটাকে আমরা বলতে পারি রাইট ভেন্ট্রিকল, এটাকে আমরা কি বলতে পারি বলতো? লেফট ভেন্ট্রিকল। এটাকে আমরা কি বল, খুব ইম্পর্টেন্ট, একদম মনোযোগ দিয়ে দেখো, তোমার একদম মানে ব্লাড সার্কুলেশন হচ্ছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নিলয় কোথায় থাকবে? নিচে থাকবে, ঠিক আছে? এই যে অ্যাট্রিয়াম আর এই যে ভেন্ট্রিকল, এই অ্যাট্রিয়াম অপেক্ষা ভেন্ট্রিকলের প্রাচীর পুরু। তার মানে আমরা লিখতে পারি ভেন্ট্রিকল পুরু যেটার দান হচ্ছে অ্যাট্রিয়াম, অর্থাৎ অ্যাট্রিয়ামের চেয়ে ভেন্ট্রিকলে কি? মোটা, পুরু। আবার এই যে ভেন্ট্রিকল আছে তোমার, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকলটা আবার রাইট ভেন্ট্রিকলের চেয়ে মোটা, অর্থাৎ লেফট ভেন্ট্রিকল পুরু গেটার দেন হচ্ছে কি? রাইট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল পুরো গেটার দেন হচ্ছে কি বলতো? রাইট ভেন্ট্রিকল। এই কনসেপ্টটা ফার্স্ট অন হচ্ছে আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। এবার দেখো, সমস্ত দেহ থেকে আমরা যদি বোঝার চেষ্টা করি যে সমস্ত দেহ থেকে 2টা মহাশিরা, একটা সুপিরিয়র ভেনা কেভা আর একটা ইনফেরিয়র ভেনা কেভা। তো সুপিরিয়র মানে কি? শীর্ষে। এই যে আমাদের যে হৃৎপিণ্ডটা আছে, হৃৎপিণ্ড থেকে ওপরের দেহের যে সমস্ত রক্তটা আনবে এটাকে আমরা বলবো সুপিরিয়র ভেনা কেভা। আর এই হৃৎপিণ্ড থেকে নিচের যে রক্তগুলো আনবে এটাকে আমরা বলবো ইনফেরিয়র ভেনা কেভা। তাহলে দেখো, এই হৃৎপিণ্ড থেকে নিচের হৃৎপিণ্ড থেকে নিচের রক্তগুলোকে যে নিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা। আর এই হৃৎপিণ্ড থেকে উপরের যে রক্তটা নিয়ে আসতেছে সেটাকে আমরা বলতেছি কি? সুপিরিয়র ভেনা কেভা। তাহলে এটাকে আমরা বলতেছি ইনফেরিয়র আর এটাকে সুপিরিয়র। তাহলে সমস্ত দেহ থেকে যখন ব্লাডটা আসতেছে সেটা কি সমৃদ্ধ? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। তার মানে এখানে আমরা লিখে দিলাম, এটা একটু বেশি মোটা হয়ে গেছে, এটা হচ্ছে আমরা লিখে দিলাম যে কার্বন ডাই অক্সাইড। এটা আমরা কি? কার্বন ডাই অক্সাইড লিখে দিলাম। তার মানে সমস্ত দেহ থেকে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ, সমস্ত দেহ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে রক্তগুলো আসে এগুলো কে নিয়ে আসে? সুপিরিয়র ভেনা কেভা আর হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা হচ্ছে নিয়ে আসে। নিয়ে এসে কোথায় প্রবেশ করতেছে? রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করতেছে, বাকি ডান অলিন্দে প্রবেশ করতেছে। তাহলে এখানে যে ব্লাডটা থাকে এটা হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। তো এবার তোমরা একটু খেয়াল করো যে এই ব্লাডটা এরপর আসলে যাবে কোথায়?
এই ব্লাডটা এরপরে হচ্ছে আসলে কোথায় যাবে? তো হৃৎপিণ্ডে দুইটা প্রধান কপাটিকা থাকে, এখানে যে কপাটিকাটা থাকে আর এখানে একটা কপাটিকা থাকে, এই দুটো হচ্ছে প্রধান কপাটিকা। আমরা মনে রাখবো বাম পাশে যে দুটো কপাটিকা থাকে এটাকে আমরা বলবো বাইকাসপিড। এই দেখো বাম পাশে বাইকাসপিড বিসি, ঠিক আছে। আর এই ডান পাশে যারা থাকবে এদেরকে বলবো আমরা ট্রাইকাসপিড, অর্থাৎ বাম পাশে বাইকাসপিড, ডানে কি ট্রাইকাসপিড। এবার আসো, এই যে সমস্ত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা এই ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাবে, খুলে গিয়ে এই ব্লাডটা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। তার মানে এই রাইট ভেন্ট্রিকুলেও আমরা কি সমৃদ্ধ রক্ত পাচ্ছি? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। রাইট ভেন্ট্রিকুলে আমরা কি সমৃদ্ধ রক্ত পাচ্ছি? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। এবার প্রশ্ন ভাইয়া, এবার রক্তটা আসলে কোথায় যাবে? তাই না? ইন্টারেস্টিং বিষয়। এবার তাহলে রক্তটা কোথায় যাবে? খেয়াল করো, এইটা মনে করো একটা ফুসফুস, ওকে, এইটা মনে করো হচ্ছে ফুসফুস। এখান থেকে হচ্ছে একটা জিনিস, ঠিক আছে, কোথা দিয়ে নেওয়া যায়? আচ্ছা, এখান থেকে দেখো একটা জিনিস এখানে চলে গেল, বেশি চিকন হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে একটা জিনিস হচ্ছে কোথায় চলে গেল? ফুসফুসে চলে গেল। এবার খেয়াল করো, এখান থেকে যে জিনিসটা ফুসফুসে যাচ্ছে সে কি সমৃদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। সে কি সমৃদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। এখন আমরা পড়ে আসছি যে সাধারণ ধমনী অক্সিজেন, সাধারণ শিরা কি কার্বন ডাই অক্সাইড। এখন এটা তো কোনো সাধারণ ধমনী নয় বা সাধারণ শিরা নয়, এটা আসলে কি? এটা যেহেতু ফুসফুসে প্রবেশ করছে এই কারণে এটার সাথে যুক্ত হবে পালমোনারি ধমনী অথবা পালমোনারি শিরা, কিন্তু পরিবহন করতেছে কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে সাধারণ কোনো জিনিস যদি কার্বন ডাই অক্সাইড পরিবহন করতো সেটার নাম দিতাম কি? শিরা। কিন্তু যেহেতু এটা কোনো সাধারণ জিনিস নয়, একটা অসাধারণ জিনিস যেটা ফুসফুসে প্রবেশ করতেছে এবং পরিবহন করতেছে কি? কার্বন ডাই অক্সাইড, এই কারণে এর নাম দিব আমরা পালমোনারি ধমনী। এটার নাম হচ্ছে পিএ, পালমোনারি ধমনী। তাহলে দেখো যে এখান থেকে সমস্ত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা পালমোনারি ধমনীর মাধ্যমে কোথায় চলে গেল? ফুসফুসে চলে গেল। চলে যাওয়ার পর এই কার্বন ডাই অক্সাইডটাকে ফুসফুস বের করে দিবে আর অক্সিজেনটাকে ফুসফুস ইন করাবে। কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। কার্বন ডাই অক্সাইডটাকে হচ্ছে কি করে দিবে? বের করে দিবে। অক্সিজেনটাকে কি? ইন করে দিবে। ওকে, ইন করে দেওয়ার পর একটু আমি একটা মেসেজ দিচ্ছি। এই যে 7 কলেজের কেমিস্ট্রি সাজেশনটা হচ্ছে দিতে হবে, ওটা একটু রেডি করে দ্রুত দিতে। আজকে তোর তো ক্লাস ছিল, কিন্তু ক্লাসের পরিবর্তে ওই সাজেশনটা লিখে দিতে হবে, এটা একটু দ্রুত দে। আচ্ছা, তাহলে দেখো যে আমি কোথায় আছি। এই যে তাহলে আমরা ব্লাডে কি পেয়ে যাচ্ছি? অক্সিজেন পেয়ে যাচ্ছি। এবার এখান থেকে এই জায়গাতে হচ্ছে একটা জিনিস চলে আসবে, তো এটা দিয়ে কি সমৃদ্ধ রক্ত আসবে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এখন দেখো, যেটা দিয়ে কার্বন ডাই অক্সাইড গেছে ফুসফুসে সেটার নাম দিয়েছে পালমোনারি এয়ারটা, আর ফুসফুস থেকে যেটা চলে আসতেছে এটার নাম হচ্ছে কি? পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা। তাহলে এখানে আমরা যে ব্লাডটা পাচ্ছি এটা কি বলতো? অক্সিজেন সমৃদ্ধ। এটা কি বলতো? অক্সিজেন সমৃদ্ধ। এবার দেখো কি হচ্ছে, এই অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটা এই বাইকাসপিড কপাটিকা খুলে যাচ্ছে, খুলে ব্লাডটা এখানে চলে আসছে। তার মানে এখানে আমরা কি পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি। এবার এখান থেকে এয়ারটা বা মহাধমনীর মাধ্যমে, এখান থেকে হচ্ছে কি বলতো? মহাধমনী, ঠিক আছে, এয়ারটা বা মহাধমনীর মাধ্যমে সমস্ত দেহে বাহিত হচ্ছে। বোঝার চেষ্টা করো, আমি কথাগুলো বলছি, কথার সাথে তোমরা একটু মিলাও। যে একটা হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, উপরের প্রকোষ্ঠে যেহেতু আগে বা উপরে, এই কারণে তাদেরকে আমরা বলবো অ্যাট্রিয়াম বা অলিন্দ, বা হচ্ছে কি বলতো? অ্যাট্রিয়াম বা অলিন্দ। নিলয় নিচে থাকবে, ভালো কথা। এবার অ্যাট্রিয়ামের চেয়ে কি অলিন্দ মোটা, সরি অ্যাট্রিয়ামের চেয়ে কি নিলয় মোটা। এবার আবার যে দুইটা নিলয় আছে, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, এদের মধ্যে আবার কোনটা মোটা? লেফট ভেন্ট্রিকল মোটা। তারপরে আমরা বলছি সমস্ত দেহ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলোকে নিয়ে সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা কোথায় প্রবেশ করতেছে? রাইট অ্যাট্রিয়ামে।
প্রবেশ করার পর হৃৎপিণ্ডের দুইটা প্রধান কপাটিকা আছে, বাইকাসপিড ট্রাইকাসপিড। বাইকাসপিড বামে, ট্রাইকাসপিড ডানে, ব ব বাইকাসপিড বামে। তাহলে এখান থেকে কপাটিকাটা খুলে যাবে, খুলে যাওয়ার পর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় চলে যাবে? ফুসফুসে। পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় চলে যাবে? ফুসফুসে। ফুসফুসে যখন চলে গেল, চলে যাওয়ার পর ফুসফুস কি করতেছে? ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিচ্ছে। বের করে দেওয়ার পর অক্সিজেনটাকে কি করতেছে? ইন করতেছে। ইন করার পর আমরা ব্লাডে কি পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি। সেই অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটাকে নিয়ে পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা কোথায় চলে আসতেছে? লেফট অ্যাট্রিয়ামে। তার মানে লেফট অ্যাট্রিয়ামে যে হচ্ছে রক্তটা পাচ্ছি সেটা কি সমৃদ্ধ? অক্সিজেন সমৃদ্ধ। এবার বাইকাসপিড খুলে গেল, খুলে যাওয়ার পর ব্লাডটা কোথায় চলে আসলো? লেফট ভেন্ট্রিকলে চলে আসলো। চলে আসার পর অ্যাওর্টা বা মহাধমনির মাধ্যমে এটা কি হবে বলতো? সমস্ত দেহে বাহিত হবে। ওকে, এবার বোঝার চেষ্টা করো। আমরা বলেছিলাম যে হৃৎপিণ্ডের কপাটিকা হচ্ছে 6টা, কিন্তু আমরা কয়টা কপাটিকা পাইছি? 2টা কপাটিকা। আগে কপাটিকার হিসাবগুলো, সম্পূর্ণ বোর্ডটা একদম ভরে যাবে লেখা দিয়ে, তখন হচ্ছে এই টপিক্সটা আমাদের শেষ হবে। তো হৃৎপিণ্ডের কপাটিকা কয়টা? 6টা। তার মধ্যে আমরা পাইছি কয়টা? 2টা। তো আরো বাকি 4টা কপাটিকা হচ্ছে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো দেখো এখানে একটা কপাটিকা থাকবে, এই যে এখানে, যাতে ব্লাডের ব্যাক ফ্লো না হয়। ব্লাডের কি বলতো? ব্যাক ফ্লো না হয়। তাহলে এখানে যে কপাটিকাটা থাকবে, এই কপাটিকাটার নাম কি বলতো? আসলে এই কপাটিকাটার নাম আমরা কি বলতে পারি? একটু আন্দাজ করো দেখি, বলো। বলো, এটা আন্দাজ করতে পারো কিনা? এটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি? ইউস্টেশিয়ান কপাটিকা। এটাকে আমরা ইসি দিলাম, ইউস্টেশিয়ান কপাটিকা। তাহলে ইউস্টেশিয়ান কপাটিকাটা কোথায় থাকতেছে? ইনফেরিয়র ভেনা কেভাতে ইউস্টেশিয়ান, ইনফেরিয়র ভেনা কেভাতে ইউস্টেশিয়ান, আর রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। 3টা পাইছি, আরো 3টা খুঁজতে হবে। ওকে, ভালো কথা। এবার আসো, এই যে এখানে একটা কপাটিকা থাকবে, এটার নাম হচ্ছে পিসি। এটার নাম হলো পালমোনারি কপাটিকা। এটার নাম কি? পালমোনারি কপাটিকা। পালমোনারি হচ্ছে কপাটিকা। আর এই যে এখানে একটা কপাটিকা থাকবে, এটার নাম হচ্ছে এসি, এওয়ার্টিক কপাটিকা। তাহলে দেখো আমরা 5টা কপাটিকা পেয়ে গেছি। এই 2টা প্রধান কপাটিকা। বাইকাসপিড হচ্ছে কি বলতো? তোমার দুই ফ্লাপ বা হচ্ছে 2 পাল্লা বিশিষ্ট, আর ট্রাইকাসপিড 3 পাল্লা বিশিষ্ট। এই 2টা কপাটিকা ছাড়া বাকি যে 4টা কপাটিকা আছে তারা অর্ধচন্দ্রাকৃতি বা সেমিলুনার কপাটিকা। অর্ধচন্দ্রাকৃতি বা হচ্ছে কি সেমিলুনার কপাটিকা। তাহলে এখানে যেটা থাকতেছে ইউস্টেশিয়ান, এখানে যেটা থাকতেছে পালমোনারি, এখানে যেটা থাকতেছে অ্যাওর্টিক কপাটিকা। এবার খেয়াল করো, হৃৎপিণ্ডের নিজের দেহে তো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত তৈরি হয়, তাহলে সেটাকে কি এখানে পাঠাইতে হবে। তো পাঠানোর জন্য এখান দিয়ে হচ্ছে একটা রাস্তা বের হয়। এই রাস্তাটার নাম হচ্ছে করোনারি সাইনাস। এই রাস্তাটার নাম কি বলতো? করোনারি সাইনাস। এই করোনারি সাইনাসের মধ্যে একটা কপাটিকা থাকবে, এটার নাম হচ্ছে টিএইচসি বা থিবেসিয়ান কপাটিকা। এটার নাম হচ্ছে কি বলতো? টিএইচসি বা থিবেসিয়ান কপাটিকা। তাহলে আমরা আলটিমেটলি যেটা পাইলাম যে হৃৎপিণ্ডের কপাটিকা কয়টা? 6টা। প্রধান কপাটিকা কয়টা? 2টা। বাইকাসপিড বামে, ট্রাইকাসপিড ডানে। বাইকাসপিড 2 ক্লাব বা 2 ফ্লাপ বা 2 পাল্লা বিশিষ্ট, ট্রাইকাসপিড হচ্ছে 3 পাল্লা বিশিষ্ট। আর বাকি যে 4টা কপাটিকা আছে এটাকে আমরা অর্ধচন্দ্রাকৃতি বা হচ্ছে কি বলতেছি বলতো? সেমিলুনার কপাটিকা হচ্ছে বলতেছি। ওকে, ভালো কথা। সেমিলুনার কপাটিকা হচ্ছে আমরা বলতেছি। এবার বোঝার চেষ্টা করো, এই যে আমাদের যে টোটাল যে হৃৎপিণ্ডটা আমরা দেখলাম, এই হৃৎপিণ্ডটা তার জীবদ্দশায় 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। ভাই স্পন্দনটা কি? এই হৃৎপিণ্ডটা প্রত্যেক মিনিটে, এই হৃৎপিণ্ডটা কি বলছে বলতো? প্রত্যেক মিনিটে 70 থেকে 80 বার 60 সেকেন্ডে হচ্ছে ইয়া হয়। তো এটা হলো 8 সেকেন্ড। অর্থাৎ প্রত্যেক মিনিটে সে একবার সংকুচিত হবে, একবার প্রসারিত হবে। প্রত্যেক মিনিটে একবার সংকুচিত হচ্ছে এবং হচ্ছে কি বলতো? একবার প্রসারিত হচ্ছে, যেটা 70 থেকে 80 বার, গড়ে 75 বার। তো এইটা তাহলে প্রত্যেক সেকেন্ডে যদি সে
মানে প্রত্যেক মিনিটে বা 60 সেকেন্ডে যদি সে 70 থেকে 80 বার হয়, তাহলে তার যে তোমার কার্ডিয়াক চক্রের যে সময়কালটা দাঁড়ায় এটা হচ্ছে 0.8 সেকেন্ড। অর্থাৎ 0.8 সেকেন্ডে সে একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে। 0.8 সেকেন্ডে সে একবার সংকুচিত এবং কি হচ্ছে বলতো, একবার প্রসারিত হচ্ছে। একবার সংকুচিত এবং হচ্ছে কি বলতো, একবার প্রসারিত হচ্ছে। তো এবার আসো, এই যে হৃৎপিণ্ডটা এরকম জীবদ্দশায় 2600 মিলিয়ন বার, কি বলছি বলতো, 2600 মিলিয়ন বার হচ্ছে এরকম সংকুচিত এবং প্রসারিত হবে। এবং সে যে এরকম 2600 মিলিয়ন বার যে হচ্ছে সংকুচিত বা প্রসারিত হবে, সে 155 মিলিয়ন, একটু ছোট করে লিখতে হবে, 155 মিলিয়ন 155 মিলিয়ন বা 1.5 লাখ টন রক্তকে সে পরিশোধিত করবে। অর্থাৎ একটা হৃৎপিণ্ড তার জীবদ্দশায় হচ্ছে 155 মিলিয়ন বা 1.5 লাখ টন রক্তকে কি করতে পারে বলতো, পরিশোধিত হচ্ছে করতে পারে। তো এবার আমরা সেই এই কার্ডিয়াক চক্রটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি। এখানে দুইটা পয়েন্ট অফ ভিউ আছে। এই কালারটা কি দেখা যায়? আচ্ছা, দেখা যাচ্ছে। তো একটা ভিউ হচ্ছে অডাসি, আরেকটা ভিউ হচ্ছে নিডাসি। নিডাসি আগে আমরা লিখে নিই, তারপরে আমরা বোঝার চেষ্টা করবো। না এত বড় করে লিখলে চলবে না, ধরবে না। ঠিক আছে, অডাসি, তারপরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে নিডাসি। খেয়াল করো, অডাসি মিন্স হচ্ছে অ্যাট্রিয়াম, ড দিয়ে ডায়াস্টল, স দিয়ে হচ্ছে কি বলতো, সিস্টল। তার মানে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল। অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় লাগে 0.7 সেকেন্ড, সিস্টলের সময় লাগে 0.1 সেকেন্ড। নিলয়ের ডায়াস্টলের সময় লাগে 0.5 সেকেন্ড, সিস্টলে হচ্ছে 0.3 সেকেন্ড। নিলয়ের ডায়াস্টলে 0.5, সিস্টলে হচ্ছে কি 0.3। দেখো যে দুইটার যোগফল কত, 0.8। অর্থাৎ 0.8 সেকেন্ডে হচ্ছে একবার সংকুচিত, একবার কি প্রসারিত হচ্ছে। তাহলে দেখো, অ্যাট্রিয়ামের ডায়াস্টল এবং অ্যাট্রিয়ামের সিস্টল। আমি যদি তোমাদেরকে বলি যে ডায়াস্টল মানে প্রসারণ, সিস্টল মানে সংকোচন। ডায়াস্টল মানে কি বলছি, প্রসারণ, আর সিস্টল মানে কি বলছি, সংকোচন। এবার আমি তোমাকে বললাম যে তুমি গোসল করতে ওয়াশরুমে এসো। তো ওয়াশরুমে যাওয়ার পর একটা বালতিকে তুমি পানি দিয়ে ভরবা, আর একটা বালতিকে তুমি ফেলে দিবা। ঠিক আছে, বালতিকে খালি করবা। তাহলে তুমি আমাকে বলো তো যে ওয়াশরুমে যাওয়ার পর একটা বালতি হচ্ছে ভরা মানে পানি দ্বারা পূর্ণ করতে বেশি সময় লাগবে, নাকি একটা বালতি খালি করতে বেশি সময় লাগবে? এটা আমাকে একটু বলো। বলো যে একটা বালতি আমরা পানি দ্বারা পূর্ণ করব এবং হচ্ছে কি খালি করব, তাহলে কোনটাতে সময়টা বেশি লাগবে? বলো বলো দেখি, কোনটাতে সময়টা বেশি লাগবে? বলো। এই কেউ বলতে পারতেছ না? যে তোমাকে আমি একটা বালতি ভরতে দিছি, পানি দ্বারা পূর্ণ করতে দিছি, আর একটা হচ্ছে বালতি খালি করতে দিছি, কোনটাতে সময় বেশি লাগবে? বলো, দ্রুত বলো দেখি। এই কেউ জানো না? কমেন্ট করো না কেন? সঠিক হোক ভুল হোক একটু তো কমেন্ট করবা। কেউ জানো না কোনটাতে সময় বেশি লাগবে? আইকিউ নাই, এই বুদ্ধিটা মাথায় নাই যে কোনটাতে সময় বেশি লাগবে? একজনে বলছে খালি করতে। আচ্ছা, তো বালতিটাকে ভরার জন্য ট্যাপটা ছেড়ে দিতে হয়, আস্তে আস্তে ভরতে থাকে। আর খালি করার জন্য বালতিটাকে তুলে ফেলে দিলেই খালি হয়ে যায়। তার মানে কি, ভরতে সময় হচ্ছে কি
বেশি লাগে, বালতিটাকে পানি দ্বারা পূর্ণ করতে সময় বেশি লাগে, খালি করতে কম লাগে, ফেলে দিলেই কি খালি হয়ে যায়। তাহলে এই যে যে ডায়াস্টল মানে প্রসারণ, এটা ভরা, তাহলে এই ভরতে হচ্ছে সময়টা বেশি লাগবে। আর সিস্টল মানে কি সংকোচন, ফেলে দেওয়া, ফেলে দিতে সময়টা কি কম লাগে। এখানে মনে রাখবা যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল বা নিলয়ের ডায়াস্টল যাই বলি না কেন, ডায়াস্টল মানে কি ভরা, ভরতে কি সময় বেশি লাগে, আর খালি করতে কি সময় কম লাগে। সিস্টল মানে খালি করা, এই কারণে ডায়াস্টলের সময়গুলো কি বেশি। এবার এই ছবির দিকে তাকাও, যখন সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে রক্তটা ভরতেছে, ঠিক একইভাবে পালমোনারি শিরা দিয়ে লেফট অ্যাট্রিয়ামে রক্তটা কি ভরতেছে। তো যখন এই দুই জায়গাতেই হচ্ছে খালি করতে বলে সময় বেশি লাগবে। আচ্ছা, যারা বলছো যে খালি করতে সময় বেশি লাগবে, এটার লজিক দেখাও তো, যে তুমি কোন সেন্সে বলছো যে খালি করতে সময় বেশি লাগবে, বলো দেখি। তো এই যে এখানে সুপিরিয়র ভেনা কেভা ইনফেরিয়র ভেনা কেভা দ্বারা রক্ত যাচ্ছে, আবার এখানেও হচ্ছে তোমার পালমোনারি ভেইন বা শিরা দ্বারা রক্ত আসতেছে, এই দুটো কি ভরতেছে। ভরার পর তার মানে কি অ্যাট্রিয়ামের কি হচ্ছে, ডায়াস্টল হচ্ছে। ভরার যখন সম্পূর্ণ ভরে যাবে তখন এই কপাটিকে দুটো খুলে যাবে, খুলে ব্লাড কি নিচে চলে যাবে। তার মানে যখন এই ব্লাড এখান থেকে নিচে যাচ্ছে তখন এদের কি সিস্টল হচ্ছে, সংকোচন হচ্ছে। সিস্টল হচ্ছে বা হচ্ছে কি সংকোচন হচ্ছে। যখন এই দুইটার সিস্টল হয়ে গেল তখন এই দুইটা কি ভরতেছে, তখন এদের কি প্রসারণ হচ্ছে। আবার ব্লাডটা যখন এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, তখন এদের হচ্ছে কি সিস্টল হচ্ছে। অর্থাৎ এই দুই জায়গায় যখন ভরে তখন এদের ডায়াস্টল, যখন এখান থেকে ব্লাডটা নিচে আসে এদের সিস্টল, যখন এই নিচে এসে এটা ভর্তি হচ্ছে এটা ডায়াস্টল, যখন ব্লাডটা এই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে এই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে সেটা কি বলতো, সিস্টল। তাহলে এই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল এবং সিস্টলে দুইটা শব্দ হয়। ডায়াস্টলে যে শব্দ হয় সেটাকে আমরা বলবো ডাপ, ঠিক আছে, আর সিস্টলে যে শব্দ হয় সেটাকে আমরা বলবো হচ্ছে লাভ। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল এবং সিস্টলে আমরা দুটো শব্দ পাচ্ছি, সেই শব্দ দুটোকে হচ্ছে আমরা কি বলি বলতো, ডাব আর হচ্ছে কি লাভ। এই যে সিস্টলে হচ্ছে কি লাভ, সিস্টলে কখন লাভ শব্দ হয় জানো, এই বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকে যখন বন্ধ হয়ে যায় তখন শব্দটার নাম হচ্ছে কি লাভ। আর ডায়াস্টলে হচ্ছে এই যে সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা গুলো যখন বন্ধ হয়ে যায় তখন হচ্ছে কি বলতো, ডাব। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টলে ডাব ড ড, ডায়াস্টলে ডাব ড ড, ডায়াস্টলে ডাব। আর সিস্টলে হচ্ছে কি বলতো, লাভ। সিস্টলে হচ্ছে কি বলতো, লাভ। তাহলে আমাদের আরেকটা বিষয় কিন্তু চলে গেল এইখান থেকে। এবার আমরা যদি একটু দেখি, ওই যে সেই তোমার পানি ভরার কথা তুমি মনে করো, যে তুমি যখন পানিটা ভরতে ছিলা, ঠিক আছে, তখন প্রেসারটা বেশি থাকে নাকি পুরো বালতির পানিটা যখন ফেলে দাও তখন প্রেসারটা বেশি থাকে? স্বাভাবিকভাবেই যে সম্পূর্ণ বালতির পানিটা যখন তুমি ফেলে দিবা তখন প্রেসারটা হচ্ছে কি বেশি থাকে, আর যখন তুমি ভরো তখন প্রেসারটা কি কম থাকে। তাহলে এই যে যে আমাদের শরীরে দুই ধরনের হচ্ছে আমরা ব্লাড প্রেসার সাধারণত হচ্ছে কি দেখে থাকি, একটাকে আমরা সিস্টোলিক চাপ আর একটা কি ডায়াস্টোলিক চাপ। তাহলে এই যে সিস্টল মানে কি খালি হওয়া, খালি হওয়ার সময় কি প্রেসারটা বেশি থাকে, এই সিস্টোলিক চাপটাকে বলা হয় হাই ব্লাড প্রেসার। সিস্টোলিক চাপ এটাকে বলা হয় হাই ব্লাড প্রেসার। আমি ছোট করে লিখি, সিস্টোলিক চাপ এটা হচ্ছে কি হাই ব্লাড প্রেসার, ঠিক আছে। তাহলে এইটার পরিমাণ হচ্ছে 100 থেকে 139, বা এটার অপটিমাম ভ্যালুটা হচ্ছে 120। অপটিমাম ভ্যালু হচ্ছে 120 mmHg। আর যেটাকে আমরা হচ্ছে ডায়াস্টোলিক চাপ বলি, ডায়াস্টোলিক চাপ বলি, বা এটা হচ্ছে লো ব্লাড প্রেসার বেসিক্যালি। সেইটার যদি হচ্ছে আমরা ভ্যালুটার কথা চিন্তা করি, এটা হচ্ছে 60 থেকে 89, 60 থেকে 89, আর অপটিমাম হচ্ছে তোমার 80 মিলিমিটার এইচজি। অর্থাৎ আমরা যে বলি যে হাই ব্লাড প্রেসার, আরেকটা হচ্ছে কি বলতো লো ব্লাড প্রেসার। এই হাই ব্লাড প্রেসার বলতে কি সিস্টোলিক চাপটাকে বোঝায়, আর লো ব্লাড প্রেসার বলতে ডায়াস্টোলিক চাপটাকে বোঝায়। অর্থাৎ যখন ডায়াস্টল হচ্ছে তখন কি পরিমাণ চাপ দিচ্ছে হৃৎপিণ্ড, যখন সিস্টল হচ্ছে তখন কি পরিমাণ চাপ দিচ্ছে, এই দুইটাকেই বলা হয় হাই ব্লাড প্রেসার আর হচ্ছে কি লো ব্লাড প্রেসার। তাহলে দেখো যে হাই ব্লাড প্রেসারের ভ্যালু হচ্ছে 100 থেকে 139, অপটিমাম 120। লো ব্লাড প্রেসারের ভ্যালু হচ্ছে 60 থেকে 89, অপটিমাম কি 80। এর বাইরেও আরেকটা চাপ আছে, যেমন
যখন কেউ অসুস্থ হয়ে যায় আমরা হাতে বা গলার নিচে আঙ্গুল দিয়ে দেখি যে পালসটা কেমন, পালস প্রেসার বলা হয় যেটাকে, এটা কি আমরা পালসটা চেক করি। তাহলে পালসটা কি ভাইয়া, এই ডায়াস্টোলিক এবং সিস্টোলিক চাপের যে পার্থক্য সেটাকে আমরা বলি হচ্ছে কি পালস প্রেসার। তাহলে দেখো যে ডায়াস্টোলিক চাপ অপটিমাম কত, তোমার হচ্ছে 80, সিস্টোলিক চাপ কত 120, তাহলে এই দুইটার পার্থক্য আমরা কত পাবো 40। অর্থাৎ তাহলে ডায়াস্টোলিক এবং সিস্টোলিক চাপের পার্থক্য হচ্ছে 40 মিলিমিটার এইচজি। ডায়াস্টোলিক এবং হচ্ছে কি বলতো সিস্টোলিক চাপের পার্থক্য হচ্ছে 40 মিলিমিটার এইচজি, এবং এটাকে আমরা বলে থাকি সাধারণত হচ্ছে পালস প্রেসার। এটাকে আমরা সাধারণত হচ্ছে কি বলে থাকি বলতো, পালস প্রেসার বলে থাকি। ওকে, এবার বোঝার চেষ্টা করো যে আমরা কিছু হচ্ছে হৃৎপিণ্ডটাকে স্পন্দন যোগায়, উদ্দীপনা যোগায়, এখানে কিছু নিয়ামক পাই যাদেরকে আমরা হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোড, তারপরে এভিএন। তাহলে ফার্স্ট অন দেখো, একটাকে বলি আমরা এসএন, আরেকটাকে বলি হচ্ছে এভিএন, আরেকটা হচ্ছে বিএইচ বান্ডেল অফ হিস, আরেকটা হচ্ছে পিকে বা পারকনজি ফাইবার। তাহলে দেখো এসএন এটাকে আমরা বলতেছি সাইনোয়াট্রিয়াল নোড, এভিএন অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বিএইচ বান্ডেল অফ হিস, পিকে পারকনজি ফাইবার। তাহলে বোঝার চেষ্টা করো কি হচ্ছে এসএন সাইনোয়াট্রিয়াল নোড, তার মানে নামের মধ্যে বলা আছে এটা কোথায় অবস্থান করে, অ্যাট্রিয়াল। তার মানে এটা কোথায়, অ্যাট্রিয়ামে অবস্থান করে। কোন অ্যাট্রিয়ামে, ডান অ্যাট্রিয়ামে। কোন অ্যাট্রিয়ামে, ডান অ্যাট্রিয়ামে এই সাইনোয়াট্রিয়াল নোডটা অবস্থান করে। এটাকে বলা হয় হচ্ছে প্রাকৃতিক পেসমেকার। এটাকে কি বলা হয়, প্রাকৃতিক পেসমেকার। তারপর এই যে এভিএন অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, দেখো নামের মধ্যেই বলা আছে এভিএন অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, অর্থাৎ ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝে অবস্থান করে। এভিএন অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, ডান অ্যাট্রিয়াম এবং হচ্ছে কি ডান ভেন্ট্রিকলের মাঝে এরা কি করে বলতো, অবস্থান করে। তার মানে এই কারণে এটার নাম কি এভিএন বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এটার নাম হচ্ছে রিজার্ভ পেসমেকার বা সংরক্ষিত, রিজার্ভ বা হচ্ছে কি সংরক্ষিত পেসমেকার। এর পরের পয়েন্টটা আসো, বিএইচ বান্ডেল অফ হিস, এটা হচ্ছে ডান এবং হচ্ছে কি বাম নিলয়ে, ঠিক আছে, ডান এবং হচ্ছে কি বাম নিলয়, এই যে ডান নিলয় আর কি বাম নিলয়, সহজ কিন্তু। এসএনটা রাইট অ্যাট্রিয়াম, এভিএনটা রাইট অ্যাট্রিয়াম এবং হচ্ছে রাইট ভেন্ট্রিকল দুইটার মাঝে, বান্ডেল অফ হিস রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকলের মাঝে অবস্থান করে। আর পারকনজি ফাইবারটা হচ্ছে এই বান্ডেল অফ হিজের শাখা, এটা সমস্ত জায়গায় ছড়ায় ছিটায় থাকে, সমস্ত জায়গায় হচ্ছে কি বলতো ছড়ায় ছিটায় থাকে। তো এই এসএনটা যখন উদ্দীপনা দেয়, উদ্দীপনাটা দেওয়ার পর সমস্ত হৃৎপিণ্ডে হচ্ছে ছড়ায় পড়ে, এভিএনে যায়, এভিএন থেকে বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিস থেকে কি বলতো পারকনজি ফাইবার হচ্ছে চলে যায়। পারকনজি ফাইবারটার কাজ হচ্ছে সমস্ত হৃৎপিণ্ডে সেটাকে ছড়ায় দেয়। অর্থাৎ উদ্দীপনাটা এসএন থেকে প্রোডাকশন হচ্ছে, এখান থেকে এভিএনে যাচ্ছে, এভিএন থেকে বান্ডেল অফ হিসে যাচ্ছে, বান্ডেল অফ হিস থেকে কি পারকনজি ফাইবারের মাধ্যমে সমস্ত হৃৎপিণ্ডে ছড়ায় যাচ্ছে। তখন হচ্ছে এই হৃৎপিণ্ডটা কি করতেছে, ফাংশন করতেছে। তখন হচ্ছে হৃৎপিণ্ডটা কি করতেছে বলো তো, ফাংশন করতেছে। এবার বোঝার চেষ্টা করো, এই এসএন থেকে যখন এভিএনে উদ্দীপনাটা যাচ্ছে, এসএন থেকে এভিএনে উদ্দীপনাটা যাওয়ার জন্য সময় লাগে 0.03 সেকেন্ড। খেয়াল করো কি বলছি, এসএন থেকে এভিএনে উদ্দীপনাটা আসতে সময় লাগে 0.03 সেকেন্ড। আসার পর এই এভিএনে এই উদ্দীপনাটা 0.09 সেকেন্ড হচ্ছে বিশ্রাম নেয়। কি বলছি, যে এভিএনে এই উদ্দীপনাটা 0.09 সেকেন্ড হচ্ছে কি বিশ্রাম নেয়। এটাকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডাল ডিলে বলে, এবি নোডাল ডিলে বলে। কি বলছি, এসএন এর উদ্দীপনাটা এভিএনে আসতে সময় লাগে 0.03 সেকেন্ড, এভিএনে আসার পর 0.09 সেকেন্ড এটাকে কি লেট করলো, মানে জিরাচ্ছে, বুঝতে পারছো? এই ঘটনাটাকে বলা হচ্ছে এবি নোডাল ডিলে, এবি নোডাল ডিলে। এবার বোঝার চেষ্টা করো, এই যে 0.09 সেকেন্ড বিশ্রাম নিল, বিশ্রাম নেওয়ার পর এই এভিএন থেকে সে আবার রওনা দিল, রওনা দিয়ে এই বান্ডেল অফ হিজে আসতে সময় নিল 0.04 সেকেন্ড, 0.04 সেকেন্ড। তাহলে দেখো এসএন থেকে এভিএনে যখন আসে সময় লাগে 0.03 সেকেন্ড, এভিএনে আসার পর সে রেস্ট নেয়, বিশ্রাম নেয় 0.09 সেকেন্ড, বিশ্রাম নিল, বিশ্রাম নেওয়ার পর আবার যাত্রা শুরু করে বান্ডেল অফ হিজে পৌঁছায় কত 0.04 সেকেন্ডে হচ্ছে বান্ডেল অফ হিজে হচ্ছে কি বলতো পৌঁছায়। তাহলে এই যখন বান্ডেল অফ হিজ
মানে হচ্ছে এটিকে যদি আমরা আরেকটু স্পেসিফিক ভাবে বলি যে ভেন্ট্রিকলে পৌঁছায় উদ্দীপনাটা, বান্ডল অফ হিজটাই কি বলতো ভেন্ট্রিকল না, এই রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের মাঝে কি বান্ডল অফ হিজ হচ্ছে অবস্থান করে। পরীক্ষায় প্রশ্ন করে এসএন থেকে উদ্দীপনাটা ভেন্ট্রিকলে পৌঁছাতে কত সময় লাগে, এসএন থেকে উদ্দীপনাটা ভেন্ট্রিকলে পৌঁছাতে কত সময় লাগে। তাহলে যোগ করো 0.03 0.09 0.04, তাহলে তুমি সময়টা পাবা এই এত সেকেন্ড। ঠিক আছে, তাহলে এসএন থেকে উদ্দীপনাটা ভেন্ট্রিকলে পৌঁছাতে টোটাল সময় লাগে হচ্ছে 0.16 সেকেন্ড। 0. কি বলতো 16 সেকেন্ড। তাহলে হিসাবটা বুঝছো যে 0.16 সেকেন্ড আসলে হচ্ছে কিভাবে সময়টা হচ্ছে লাগতেছে, 0.16 সেকেন্ড হচ্ছে সময় লাগতেছে। এবার এখানে একটা মজার ব্যাপার খেয়াল করো, পরীক্ষায় আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কোথায় কার্বন ডাইঅক্সাইড, কোথায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত। একদম সুন্দর করে এই ছবিটার দিকে তাকাও, হৃৎপিণ্ডের ডান পাশে যা আছে সব কার্বন ডাইঅক্সাইড, বাম পাশে যা আছে সব অক্সিজেন। হৃৎপিণ্ডের ডানে যা আছে সব কার্বন ডাইঅক্সাইড, বামে যা আছে সব অক্সিজেন। ডানে কার্বন ডাইঅক্সাইড, বামে হচ্ছে কি অক্সিজেন। অথবা আরেকভাবে মনে রাখতে পারো, ফুসফুসের পূর্ব পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড, ফুসফুসের পরে অক্সিজেন। ফুসফুসের পূর্ব পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড, ফুসফুসের পরে হচ্ছে কি বলতো অক্সিজেন। তাহলে তোমরা আমাকে না আরেকটু আছে মনে হয়, হ্যাঁ আরেকটু আছে। তাহলে দেখো যে এটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করলাম। এবার আসো, এই যে টোটাল আমরা কিন্তু এই জিনিসগুলো পড়ে ফেলছি। এই যে টোটাল সংবহনটা আছে, এই সংবহনটাকে আমরা 4টা ভাগে ভাগ করে থাকি। 1 নম্বরে হচ্ছে আমরা বলি সিস্টেমেটিক সংবহন, 2 নম্বরে হচ্ছে আমরা বলি পালমোনারি সংবহন, 3-এ আমরা বলি পোর্টাল সংবহন, 4-এ আমরা বলি হচ্ছে করোনারি সংবহন। তাহলে সিস্টেমেটিক সংবহনটা কি, যে সংবহনটা বাম ভেন্ট্রিকল থেকে শুরু হয়ে ডান ভেন্ট্রিকলে ফিরে আসে, মাঝখানে অনেক রাস্তা। আমরা একটু ছবিটা দেখার চেষ্টা করব। বাম ভেন্ট্রিকল থেকে কি ডান ভেন্ট্রিকলে, খেয়াল করো এটা কি বাম ভেন্ট্রিকল। তাহলে বাম ভেন্ট্রিকল থেকে কোন ভেন্ট্রিকলে আসবে, তার আগেরটা ডান ভেন্ট্রিকলে আসবে। তাহলে বাম ভেন্ট্রিকল থেকে কি রক্ত মহাধমনীতে যাচ্ছে, ধমনীতে যাওয়ার পর শিরা উপশিরার মাধ্যমে সমস্ত শরীরে যাচ্ছে, শরীরে যাওয়ার পর সুপিরিয়র ইনফেরিয়র ভেনা ক্যাভা দ্বারা কি রাইট এট্রিয়ামে আসতেছে, রাইট এট্রিয়ামে আসার পর কি রাইট ভেন্ট্রিকলে আসতেছে। এই টোটাল সংবহনটাকে বলা হয় সিস্টেমেটিক সংবহন। তাহলে খেয়াল করো, এই দেখো বাম ভেন্ট্রিকল, এওয়ার্টার মাধ্যমে টিস্যু এবং অঙ্গের মাধ্যমে মহাশিরা, সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা, সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা। ভেনা ক্যাভার মাধ্যমে কোথায় চলে আসতেছে ডান এট্রিয়াম, ডান এট্রিয়াম থেকে কি ডান ভেন্ট্রিকল। এটাকে আমরা বলি হচ্ছে সিস্টেমেটিক সংবহন। তারপরে আসা হচ্ছে পালমোনারি সংবহন, ডান ভেন্ট্রিকল থেকে বাম ভেন্ট্রিকল। এই বোঝার চেষ্টা করো, এটা কি ডান ভেন্ট্রিকল, মানে তুমি যেটা থেকে ধরবা তার পাশেরটা হবে। দেখো আগের বার আমরা শুরু করছিলাম কই, বাম ভেন্ট্রিকলে, শেষ করছি কই ডান ভেন্ট্রিকলে। এই দেখো বাম ভেন্ট্রিকলে শুরু করছি, শেষ হচ্ছে কি ডান ভেন্ট্রিকলে। মানে যেটা চিন্তা কর স্টার্ট করবা তার আগেরটাকে ধরবা। তারপরে এবার দেখো আমরা স্টার্ট করতেছি কি ডান ভেন্ট্রিকল থেকে। তাহলে ডান ভেন্ট্রিকলের পাশে কোনটা আছে, বাম ভেন্ট্রিকল। তাহলে ডান ভেন্ট্রিকল থেকে আমরা শুরু করি। এই যে ডান ভেন্ট্রিকল থেকে শুরু হলো, এটা কি পালমোনারি ধমনী। ধমনীর মাধ্যমে হচ্ছে কোথায় গেল, ফুসফুসে গেল। ফুসফুসের পর পালমোনারি শিরার মাধ্যমে কি লেফট এট্রিয়ামে আসলো, লেফট এট্রিয়াম থেকে কি লেফট ভেন্ট্রিকলে আসলো। এই জিনিসটাকে বলা হয় পালমোনারি। পালমোনারি মানে কি ফুসফুস, তার মানে ফুসফুসের মধ্যে রক্ত ঢুকছে এবং হচ্ছে কি বেরোচ্ছে, এটাকে আমরা বলে থাকি পালমোনারি সংবহন। পরীক্ষায় আসবে যে নিচের কোনটি সিস্টেমেটিক সংবহনের অংশ, নিচের কোনটি পালমোনারি সংবহনের অংশ। তাহলে দেখো যে ডান ভেন্ট্রিকল থেকে বাম ভেন্ট্রিকল, এটাকে কি আমরা পালমোনারি সংবহন বলতেছি। তারপরে পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন বলতে বোঝায় দেহের স্পেসিফিক বিভিন্ন অঙ্গে যে রক্তটা প্রবাহিত হয়, এটাকে পোর্টাল সংবহন বোঝায়। যেমন পৌষ্টিক অঙ্গ সমূহ, তারপরে কি হেপাটিক পোর্টাল শিরা। যে পৌষ্টিক অঙ্গ মানে কি, পৌষ্টিক অঙ্গ পৌষ্টিক না ইয়ার ভিতরে, যেমন লিভার একটা পৌষ্টিক অঙ্গ মানে পাকস্থলীর ভিতরে, তো সেগুলা থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে কি যকৃতে যায়, যকৃত থেকে হেপাটিক শিরা, হেপাটিক শিরার মাধ্যমে ইনফেরিয়র ভেনা ক্যাভা, তারপরে কি হৃৎপিণ্ড। তারপরে দেখো করোনারি সংবহন। করোনারি সংবহন বলতে হৃৎপিণ্ডের আসলে নিজের সংবহনটাকেই হচ্ছে বোঝায়। খেয়াল করো, সিস্টেমেটিক ধমনী, এরপরে কি করোনারি ধমনী, এরপরে কি হৃৎপ্রাচীর, এরপরে কি করোনারি শিরা, এরপরে কি ডান এট্রিয়াম। আমি একটু সহজ করে দিচ্ছি। এই যে আমাদের যে কোথায় গেল এওয়ার্টা বা মহাধমনী আছে, এর একটা শাখা হচ্ছে সিস্টেমেটিক ধমনী। সেই সিস্টেমেটিক ধমনীর আরেকটা শাখা হচ্ছে করোনারি ধমনী। এই করোনারি ধমনীটা হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করতেছে, কি সমৃদ্ধ
অক্সিজেন সমৃদ্ধ, কারণ সাধারণ ধমনী কি অক্সিজেন, শুধু ফুসফুসের ক্ষেত্রে উল্টা, অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃদপ্রাচীরে দিচ্ছে, হৃদপিণ্ড এটাকে ইউজ করে হচ্ছে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট করে দিচ্ছে, করার পর এই করোনারি শিরার মাধ্যমে ডান অ্যাট্রিয়ামে হচ্ছে প্রবেশ করতেছে। এই যে দেখো, এই যে এইটার নাম হচ্ছে করোনারি শিরা, করোনারি শিরার মাধ্যমে কি ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করতেছে। এখানে যে কপাটিকাটা থাকে এটাকে আমরা বলতেছি কি থিবেসিয়ান কপাটিকা, এখানে যে কপাটিকাটা থাকে এটাকে আমরা কি বলতেছি বলতো, থিবেসিয়ান কপাটিকা, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলতো, থিবেসিয়ান কপাটিকা। বুঝতে পারছো? তার মানে দেখো, হৃৎপিণ্ডে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করতেছে করোনারি ধমনী, এটি কিন্তু পরীক্ষা আসে, হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে করোনারি ধমনী। তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে পাকস্থলীতে এবং অন্ত্রে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে কে সিলিয়াক ধমনী, ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে কে ফ্রেনিক ধমনী, বৃক্কে রক্ত সরবরাহ করে কে রেনাল ধমনী, তাই না? শুক্রাশয় ডিম্বাশয়ে রক্ত সরবরাহ করে কে স্পারমাটিক ধমনী। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করোনারি ধমনী, ডায়াফ্রামে হচ্ছে ফ্রেনিক ধমনী, তারপরে বৃক্কে রেনাল ধমনী, তারপরে হচ্ছে তোমার পাকস্থলী এবং হচ্ছে অন্ত্রে রক্ত সরবরাহ করে কে সিলিয়াক ধমনী। তা কোথায় রক্ত সরবরাহ করে? সিলিয়াক ধমনী। এই যে এই পয়েন্টগুলোই হচ্ছে আমরা পড়লাম। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে দ্রুত রেসপন্স করো, যে জীবনেও ব্লাড সার্কুলেশন বোঝা নাই সে বুঝছো কিনা একটু ক্লিয়ার করো।